আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছে আমি শারমিন নাসি। চাঁদপুরের জাহাজে সংঘটিত 7 খুনের ঘটনায় আসামি আকাশ মণ্ডল ওরফে ইরফানকে 7 দিনের রিমান্ড শেষে আজ তোলা হচ্ছে আদালতে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, আদালত প্রাঙ্গণের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি ন্যান্সি, কিছুক্ষণের মধ্যে চাঁদপুরে যে জাহাজে 7 খুনের ঘটনায় কিন্তু যে গ্রেপ্তার কিন্তু আকাশ মণ্ডল উর্ফে ইরফানকে 7 দিনের রিমান্ড শেষে কিছুক্ষণ পর আদালতে তোলা হবে। এখানে তাকে আদালতে তোলার পর সে 154 ধারায় জবানবন্দি দেওয়ার কথা রয়েছে, যেটি আমরা চাঁদপুর নৌ পুলিশের যে অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন আব্দুল্লাহ আল মামুনের সাথে কিছুক্ষণ আগে আমি কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন। তো ইতিমধ্যে তাকে আদালতে আনা হচ্ছে, অর্থাৎ চাঁদপুর যে নৌ পুলিশের অঞ্চল কার্যালয় রয়েছে সেখান থেকে তাকে আদালতের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। আমি কথা বলেছিলাম, নৌ পুলিশ সুপার আমাকে বলেছেন যে তারা আকাশ মণ্ডল উর্ফে ইরফানকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছেন। সে আসলে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেছেন। সে বলেছেন তার সাথে যে জাহাজের মাস্টার কিবরিয়া রয়েছেন তার সাথে বেতন ভাতা নিয়ে দ্বন্দ্বের কারণে সে কিন্তু এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, এবং তার দেওয়া যে তথ্যগুলো সেগুলো কিন্তু ব্যাপকভাবে যাচাই বাছাই করেছেন নৌ পুলিশের যিনি তদন্তকারী কর্মকর্তা, অর্থাৎ এই মামলার আয়ু চাঁদপুর হরিণা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ, এবং তার সাথে কিন্তু সহযোগিতা করেছেন নৌ পুলিশের একাধিক টিম, এবং সে যে তার দেওয়া তথ্যগুলো কিন্তু তারা যাচাই বাছাই করেছেন। আরেকটা বিষয় হলো এই যে এই ঘটনায় যিনি যে আহত হয়েছেন, অর্থাৎ যিনি একমাত্র ব্যক্তি বেঁচে আছেন জুয়েল, তার কিন্তু অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তার সাথেও পুলিশ কথা বলেছেন এবং তিনি কিন্তু ওভাবে কথা বলতে পারছেন না। সে অনেক কিছু লিখে ইঙ্গিত করে পুলিশকে বোঝানোর চেষ্টা করেছেন, এবং সেই তথ্যগুলো মিলিয়ে দেখেছেন পুলিশ। এই যে ইরফানের দেওয়া তথ্য, জুয়েলের দেওয়া তথ্য, এই তথ্যগুলো মিলিয়ে কিন্তু তারা এই ঘটনা উদ্ঘাটন করেছেন। এবং সর্বশেষ বলতে পারি যে আসলে এই ঘটনা ইরফান উর্ফে যে আকাশ মণ্ডল তিনি ঘটিয়েছেন, তিনি স্বীকারোক্তি দিয়েছেন। তার সাথে আর কেউ এই ঘটনায় জড়িত আছে কিনা সেই বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পরেও কিন্তু সে আসলে বলেছেন যে সে একাই ঘটনাটি ঘটিয়েছেন। তো কিছুক্ষণ পরে তাকে আদালতে তোলা হবে এবং আদালতে সে 166 দ্বারা জবানবন্দি দেওয়ার কথা রয়েছে, যেটি আমরা পুলিশ সূত্রে জেনেছি। তো এখন আদালতের বর্তমান পরিস্থিতি হচ্ছে এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপকভাবে মোতায়েন করা হয়েছে, অর্থাৎ এখানে যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায়। তো কিছুক্ষণ পরে তাকে আদালতে তোলা হবে। আদালতে তোলার পর বাকি তথ্যগুলো আমরা দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল চাঁদপুর থেকে যে জাহাজের 7 খুন হত্যাকাণ্ড। এখানে আজকে যে আদালতে তাকে তোলা হচ্ছে, এখান থেকে আদালত প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ। শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শরীফ আহমেদ। বছরের শেষ দিন উদযাপনে চট্টগ্রামে আজ সাজ রব। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, জনসাধারণের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন, কি কি আয়োজন থাকছে আজ, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। আমি আছি চট্টগ্রামের আপনার পতেঙ্গা সমুদ্র সৈকতে। এই আজকে 31 নাইল, অর্থাৎ এই 2024-এর শেষ দিন। আজকের দিনটা সবাই স্মরণীয় করে রাখতে সকাল সকালে এখানে চলে এসছে দেখছি। একেবারে আনন্দ মুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। প্রথম সূর্যোদয়টা দেখার জন্য, শেষ দিনের প্রথম সূর্যোদয় দেখার জন্য অনেক মানুষ আসছে আজকে পতেঙ্গা সমুদ্র সৈকতে, এবং আমি দেখতে পাচ্ছি এখানে অনেকজন সুন্দর একটা সময় আপনারা আসছেন। আজকে আসার মূলত কারণ হচ্ছে 2024 সালের আজকে 31শে ডিসেম্বর আমরা অফিস কলিগ সবাই আসলাম এখানে, একটু আনন্দ ভ্রমণ করলাম, মনোমুগ্ধকর পরিবেশ। সেই হিসাবে মানে এই দিনটাকে স্মরণীয় করার জন্য আমরা সবাই একত্রিত হলাম। মোটামুটি একটা ঘরোয়া পরিবেশে পিকনিকের আয়োজন মতো করে এখানে আমরা অনুষ্ঠানটা করলাম আর কি, সেই জন্য। আমি একটু জানতে চাইবো, পিকনিকের জন্য সমুদ্র সৈকত কেন আসছে? এটাতে পরিবেশটাই ভালো, একটা সমুদ্রের
যে মনের মধ্যে আবেগ লাগে যে আমরা এখন পাশে একটা সমুদ্র আছে, সমুদ্রের মধ্যে একটা বাতাসের মধ্যে সবাইকে আনন্দ করতে দেখতেছি, এটাই Just কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো। এখন সমুদ্রের পাশে ঘুরতে পারা এটাই তো আনন্দের। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি বড়দের সাথে ছোটরাও আসছে সমুদ্র সৈকতে আনন্দ করতে। কেমন লাগছে বেবি? ভালো ভালো। কেমন লাগছে? ভালো। অনেক কষ্ট হচ্ছিল বলতে, তারপরে বলেছে অনেক ভালো লেগেছে। আসলে পরিবারের সাথে আসছে, সবার অনেক ভালো লাগছে। আমি এখানে দেখতে পাচ্ছি এই দিনটি উপলক্ষে খাবার দাবারেরও খুব আয়োজন করা হয়েছে। সুন্দর সুন্দর খাবারের দোকানগুলো সাজানো হয়েছে, সেই সাথে আরো সুন্দর করে সাজানো হয়েছে এখানে বাচ্চাদের খেলনার যে জায়গাটা, সেই খেলাধুলার জন্য অনেক সুন্দর আয়োজন আছে এখানে। সেই সাথে ছোট ছোট অনেকগুলো দোকান দেখতে পাচ্ছি। সেই ছোট ছোট দোকানে সমুদ্রের যে ঝিনুক, সবার খুব পছন্দের সেই ঝিনুকের অনেক মালা, মুক্তোর মালা, এই সব কিছু পাওয়া যাচ্ছে। আর এখানে আমি যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় সেটি হচ্ছে চট্টগ্রামের এই পতেঙ্গা সি বিচের সৌন্দর্য বর্ধনের জন্য বর্তমান মেয়র কিছুদিন আগে এটি সুন্দর একটা বাগান করেছে। সৌন্দর্য বর্ধনের জন্য এই বাগানে পরিচর্যা করা হয়। একটু আগে আমরা দেখলাম পানি দিয়ে গেল। তো অনেক সুন্দর এই পুরো এত সুন্দর অনেক দূর পর্যন্ত এই বাগানটি দেখা যাচ্ছে। সেই সাথে এক পাশে রয়েছে বাচ্চাদের খেলাধুলার জায়গা, এক পাশে রয়েছে দোকান, খাবার দাবারেরও খুব আয়োজন করা হয়েছে। এখানে আরো একটি দল আমি দেখতে পাচ্ছি সকাল সকাল চলে এসেছে আনন্দ করার জন্য। তাদের সাথে একটু কথা বলবো। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। নতুন একটা পরিবেশ, খুব ভালো লাগছে। আমরা বিএনসি থেকে আসছি। আমাদের মেবি ফার্স্ট অফ অল সকাল সকাল আসার কারণটা কি? সকাল সকাল বলতে আমরা সাজে গেছিলাম 28 তারিখে, দেন ওখানে রাত যাপন করে এখানে আসছি। দেন এখানে টিচার্স ট্রেনিং কলেজে ছিলাম, ওখান থেকে আসার পরে এখানে আমরা সমুদ্র দেখতে আসছি। ধন্যবাদ। তো আমরা যেটি জানতে পারি, আজকে আইন শৃঙ্খলা বাহিনী একটা সিএমপি নির্দেশনা দিয়েছে। আজকে সন্ধ্যা 6টা থেকে কালকে সকাল 10টা পর্যন্ত এখানে কোনো ধরনের লোক সমাগম করতে পারবে না। তেমন কোনো খোলা আকাশের নিচে কোনো ধরনের আয়োজন থাকবে না। তো নিরাপত্তার কারণে এটি করা হয়েছে বলে জানা গেছে। এই ছিল পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে আমার সর্বশেষ। ন্যান্সি। পায়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজা হক পায়েল। দেখছেন দেশ জনপদ লাইভ। পুরাতনকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে চলছে নানা প্রস্তুতি। বর্ষ বিদায় ও বরণে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। 31st নাইটকে ঘিরে কেমন আয়োজন রয়েছে, এবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি বলছে প্রশাসন, বিস্তারিত জানাবেন। জি, যেমনটা বলছেন 31st নাইট উপলক্ষে আসলে চট্টগ্রামে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারণ আমরা দেখেছি গতকালকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 31st নাইট উদযাপন উপলক্ষে 13টি নির্দেশনা দেওয়া হয়েছে। 13টি নির্দেশনায় বিভিন্ন ভাবে আসলে নগরবাসী যেন যে নতুন বছর উদযাপন সেটি যেন তারা করতে পারে, সেই বিষয়ে কিন্তু সিএমপির পক্ষ থেকে যে নির্দেশনা সেগুলো দেওয়া হয়েছে। তবে আমরা গতকালকে রাত থেকে দেখেছি নগরীর আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ছিল। পাশাপাশি আজকে সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কিন্তু তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। কারণ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কিন্তু তাদের এই কঠোর নির্দেশনা। পাশাপাশি গতকালকে সিএমপির পক্ষ থেকে যে 13টি নির্দেশনা দেওয়া হয়েছে, সেই 13টি নির্দেশনায় ছিল উন্মুক্ত স্থানে কোনো ধরনের পার্টি বা সমাবেশ না করা, এবং বিভিন্ন ভবনের ছাদে কোনো ধরনের আয়োজন না থাকা, এবং বিভিন্ন বাসা বাড়িতে জন্য আয়োজন সীমিত করা। মানে এক কথায় বলতে গেলে নগরবাসী নিরাপত্তার জন্যই কিন্তু সিএমপির পক্ষ থেকে যেই নির্দেশনা দেওয়া হয়েছে সেটি কিন্তু কার্যকর করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি পতেঙ্গা সমুদ্র সৈকত, পার্কি সমুদ্র সৈকত, এইসব এলাকায় কিন্তু যারা টুরিস্ট আছে বা পর্যটক রয়েছে তাদের জন্য কিন্তু আলাদা নির্দেশনা দিয়েছেন সিএমপির পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে আজ সন্ধ্যা 6টা থেকে আগামীকাল সকাল 10টা পর্যন্ত বিচ এলাকায় যেন কোনো ধরনের টুরিস্ট না থাকে, সেই ব্যাপারে সিএমপির পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় আতশবাজি ফুটানো,
বা দলবদ্ধভাবে উদযাপন করা এগুলো নিষেধ করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এবং অন্যান্য যেগুলো রেস্তোরাঁ হোটেল রয়েছে সেগুলোতে কিন্তু আলাদা নজরদারি বাড়ানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। তবে সকাল থেকে আমরা দেখেছি নগরীর প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ বিভাগের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বিভিন্ন ধরনের তল্লাশি বা তার নিরাপত্তার জন্য যেসব প্রয়োজনীয় কাজ করা দরকার সেগুলো তারা করছেন। তবে আমরা নগরবাসীর সাথে যেটি কথা বলেছি তারা যেমনটি বলেছেন, নতুন বছর উপলক্ষে যে আগামী দিনই যেহেতু আজ দিন শেষ হচ্ছে সেই দিনের কারণে আগামী দিনই 1 জানুয়ারি, সেই জানুয়ারি উপলক্ষে কিন্তু তাদের যেই আসলে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি তারা চালাবেন। ইতিমধ্যে দেখছেন নগরীর প্রতিটি মোড়ে মোড়ে ছোট বড় যতগুলো যানবাহন রয়েছে, সিএনজি অটো রিক্সা থেকে শুরু করে প্রাইভেট কার সবগুলোতে কিন্তু অভিযান পরিচালনা করছে আইন শৃঙ্খলা বাহিনী এবং তল্লাশি চালাচ্ছেন। কারণ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী থেকে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি নগরের যতগুলো উন্মুক্ত স্থান রয়েছে, পর্যটন এরিয়া রয়েছে, সবগুলোতে কিন্তু আলাদা নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। কারণ 31st নাইট উপলক্ষে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এই প্রস্তুতি। এবং পার্কি সমুদ্র সৈকত এবং পতেঙ্গা সমুদ্র সৈকতে কিন্তু যারা টুরিস্টরা রয়েছেন তাদের জন্য আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। কারণ সেখানে বলা হয়েছে যে সন্ধ্যা 6টা থেকে আগামীকাল সকাল 10টা পর্যন্ত যেন কোনো ধরনের টুরিস্ট বা পর্যটকরা যেন বিচ এলাকায় অবস্থান না করে। পাশাপাশি সবগুলো হোটেল রেস্টুরেন্টে কিন্তু আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নগরবাসীর কাছে আসলে নতুন বছর উদযাপনের যে পরিস্থিতি সেটি আমরা দেখেছি। তো 31st নাইট উপলক্ষে চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, 31st নাইটকে ঘিরে আরও জানতে আমরা এই মুহূর্তে যুক্ত হব বান্দরবানে। সেখানে আছেন আমাদের সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, 31st নাইটকে ঘিরে কি আয়োজন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আসলে 2024 সাল একটা দুঃসময় গেছে পার্বত্য জেলা বান্দরবানে। কেননা বান্দরবানের পর্যটন শিল্পটা অনেকটা গত একটি বছর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন একটি বছর আমরা বরণ করতে যাচ্ছি আগামীকাল। সাগর শেষ করে পাহাড় বেয়েই সূর্য অস্ত যাবে পাহাড়ে। সেই তুলনায় বান্দরবানে যে পর্যটক কেমন আছে, আমরা হোটেল মোটেল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন গত এক সপ্তাহ ধরে ব্যাপক পর্যটকের উপস্থিতি ছিল। আমি একজনের সাথে একটু কথা বলতে চাই যে গত একটি বছর পর্যটনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নতুন বছরে আপনাদের প্রত্যাশা কি? নতুন বছরে সবার মতো আমাদেরও প্রত্যাশা নতুন বছর মানে নতুন কিছু, ভালো কিছু দিয়ে শুরু হবে। আমাদের জানুয়ারিতে বেশ কিছু রিজার্ভেশন আছে। আমরা চাই যে সেই রিজার্ভেশন অনুযায়ী যাতে আমাদের হাউসফুল থাকে, আমাদের হোটেল ব্যবসা করতে পারি। আসলে বান্দরবানটা তো পুরোটা একটা পর্যটন নগরী, শুধুমাত্র হোটেল ব্যবসা না, এটা পুরোটাই যেহেতু পর্যটন নগরী, সবাই কিন্তু এই পর্যটন বা ট্যুরিস্টদের উপর নির্ভরশীল। তো ট্যুরিস্ট যত বেশি আসবে সবাই আমরা আসলে খুশি হব, আমরা সেভাবে ব্যবসা করতে পারবো। তো নতুন বছরে আমরা খুব আশা করছি যে ভালো একটা ব্যবসা করতে পারবো আমরা। আসলে যেমনটি শুনছিলেন, গত দীর্ঘদিন ধরে যে পার্বত্য জেলা বান্দরবানে পর্যটন ব্যবসায় ধস নেমেছে, সেই ধসটা কাটিয়ে তোলার জন্য পর্যটন এবং রিসোর্টে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে আগামীকাল নতুন বছর যে আসে, নতুন বছরে যে পর্যটনের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে আবার নতুন করে বান্দরবানের পর্যটন স্পটগুলো চাঙ্গা হয়ে উঠবে। তবে আরেকটি বিষয় আমি বলে রাখি, নতুন বছর যে আসছে, নতুন বছরকে বরণ করার জন্য আজ রাতে বান্দরবানের যে ত্রিপুরা সম্প্রদায়ের পাড়া, মুরো সম্প্রদায়ের এবং বম সম্প্রদায়ের বেশ কিছু পাড়ায় নানা আনুষ্ঠানিকতা রয়েছে, সেটি রাতে হবে। এবং আগামীকাল নতুন বছরের যে আনুষ্ঠানিকতা সেটি পাহাড়ের যারা উপজাতি বাসিন্দা রয়েছেন, যারা খ্রিস্ট ধর্মের বাসিন্দা, তারা পালন করে থাকেন। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে বড় কোনো আয়োজন নেই এখানে নতুন বছর উপলক্ষে। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে নতুন বছরকে ঘিরে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। নয়ন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবুল বাশার নয়ন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে কারা অতিথি হয়েছেন, সার্বিক আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। আমাদের মধ্যে আজ আবার নতুন করে
ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। বলছিলেন যে শিবিরের কেন্দ্রীয় সম্মেলন সকাল ঠিক 8:30টায় শুরু হয়েছে। সেখানে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদের পিতা তিনি কিন্তু এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেছেন। এরপরে কিন্তু ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ তারা কিন্তু বক্তব্য রেখেছেন। আমরা দেখেছিলাম যে বাংলাদেশের যেসব ছাত্র সংগঠন এখন পর্যন্ত ক্রিয়াশীল সেই সব বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সহ বিভিন্ন নেতৃবৃন্দ তারা কিন্তু বক্তব্য রেখেছেন। এরপরে কিন্তু বক্তব্য রেখেছেন তুরস্ক, মালয়েশিয়া, মিশর, ফিলিস্তিন সহ বিভিন্ন ইসলামী দেশগুলোর আসলে সেখানকার ইসলামী যেসব ছাত্র সংগঠন রয়েছে সেসব সংগঠনের সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিনিধিবৃন্দ তারা কিন্তু বক্তব্য রেখেছেন। এখন কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে জাতীয় নেতৃবৃন্দ যারা বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ তাদের বক্তব্য চলছে এবং প্রথম সেশনটি আসলে দুপুর 1টা পর্যন্ত চলবে, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং এছাড়াও আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং সেটি কিন্তু চলছে। আমরা জানি যে আজকে 15 বছর পরে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় সম্মেলন সেটি প্রকাশ্যে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে সবশেষ 2009 সালে এই সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন সেটি অনুষ্ঠিত হয়েছিল এবং আজকে কিন্তু আমরা দেখেছিলাম যে সকাল 8:30টার আগেই যে সৌর উদ্বোধনে যে অস্থায়ী যে অডিটোরিয়াম নির্মাণ করা হয়েছে সেখানে কিন্তু 6500 কেন্দ্রীয় সদস্য যারা ছাত্র শিবিরের সারা দেশ থেকে সদস্য তারা কিন্তু এসেছেন এবং এর বাইরে বিভিন্ন সময় যারা কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ছিল শিবিরের তারাও কিন্তু এসেছেন, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ তারা কিন্তু এসেছে। আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনকেও দেখছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু নেতৃবৃন্দ এসেছেন। এছাড়া জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, নায়েবে আমির সহ বিভিন্ন পর্যায়ের নেতাবৃন্দ, ঢাকা মহানগর 2 সেখানকার নেতৃবৃন্দ এবং এর আগের যারা কেন্দ্রীয় সভাপতি ছিল ছাত্র শিবিরে তারাও কিন্তু এসেছেন। অর্থাৎ ছাত্র শিবির যে প্রায় 15 বছর পরে যে আজকের যে সম্মেলনটি করছে সেটি কিন্তু অনেকটা উৎসব মুখর পরিবেশ পরিণত হয়েছে এবং যেহেতু এখানে 6000 বাছাইকৃত সদস্য, যেহেতু তাদের এটি ক্যাডার ভিত্তিক সংগঠন, তাদের সে কারণে কিন্তু বাছাইকৃত যে 6500 সদস্য তারা কিন্তু এখানে অংশ নিয়েছেন এবং এই সম্মেলনটা আমরা জানি যে সারা দিন ব্যাপী চলবে এবং যেহেতু দুপুর 1টা পর্যন্ত মিডিয়া সেশন চলবে সেখানে কিন্তু যেহেতু জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, এরপরে কিন্তু তাদের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন সহ অন্যান্য নেতৃবৃন্দদের নির্বাচন এবং তাদের আনুষ্ঠানিক অভ্যন্তরীণ কিছু কার্যক্রম চলবে, সেটি কিন্তু সন্ধ্যা পর্যন্ত চলবে বলে যারা আয়োজক তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিচিতি। ন্যান্সি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান মাহমুদ। বছরের শেষ দিন আজ নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবের আমেজে মেতেছে পর্যটন কেন্দ্র কক্সবাজার। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। আজ বছরের শেষ দিন, গেল কয়েক বছরের ধারাবাহিকতায় এবছরও বছরের শেষ দিনে কোনো ধরনের উন্মুক্ত আয়োজন নেই কক্সবাজারে। তবে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা যেটি বলছেন, আজ কক্সবাজারে প্রায় 3 লাখেরও অধিক পর্যটক অবস্থান করছেন এবং এই যে আজকের যে পর্যটকের সংখ্যা সেটি এই জন্য পর্যটকরা প্রায় সপ্তাহখানেক আগে থেকেই কক্সবাজারের হোটেল মোটেলগুলোতে বুকিং দিয়েছে। এছাড়াও কক্সবাজারের আজকের এই দিনটিকে ঘিরে পুরো কক্সবাজার শহর আসলে নিরাপত্তার চাদরে বেষ্টিত আছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন একটু আগে আমাদেরকে জানাচ্ছিলেন যে প্রায় 10টি চেকপোস্ট বসানো হয়েছে পুরো কক্সবাজারের শহর এবং পর্যটন স্পটগুলো ঘিরে। পুরো 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং সেই সাথে রাতের বেলাও এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য টুরিস্ট পুলিশও পুরো কক্সবাজার সমুদ্র সৈকতের প্রত্যেকটি পয়েন্টকে তারা নিরাপত্তার চাদরে ঢেকে রাখবে এবং সেই সাথে কক্সবাজারে যে অ্যালকোহল বারগুলো রয়েছে, পানশালা, সেগুলো আজকে বন্ধ রাখা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এবং
সেই সাথে পর্যটন ব্যবসায়ীরা যেটি বলছেন আসলে এভাবে প্রতি বছরই যে উন্মুক্ত আয়োজন বন্ধ রাখা হচ্ছে সে কারণে অনেকটা পর্যটক বিমুখ হতে পারে কক্সবাজার এই দিনটি ঘিরে। তবে আমরা তার আজ পাইনি। এবারে প্রায় অনেকেই বলছেন যে কি সর্বোচ্চ পর্যটক, বছরের সর্বোচ্চ পর্যটক এখন কক্সবাজারে অবস্থান করছে, যেটি আসলে বলছিলাম যে প্রায় 3 লাখেরও অধিক পর্যটক এখন কক্সবাজারে আছেন এবং সেই সাথে সেন্ট মার্টিনেও প্রতিদিন 2000 করে পর্যটক যাতায়াত করছে এবং অন্যান্য দ্বীপ উপজেলাগুলোতেও আজ পর্যটকের সংখ্যা বেড়েছে। তো এবং সেই সাথে যেটি বলছিলাম আসলে পুরো কক্সবাজার শহর এবং সমস্ত পর্যটন স্পটগুলোই আজ নিরাপত্তার চাদরে বেষ্টিত। তো কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। দেখছেন দেশ জনপদ লাইভ। বছরের শুরুতে ময়মনসিংহে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে নতুন বই। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, নতুন বই নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখছেন? পাঠ্যক্রমে কোনো পরিবর্তন এসেছে কিনা জানাবেন। নতুন বই নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং পাঠ্যপুস্তকেও কিন্তু নানা পরিবর্তন এসেছে, যার কারণে কিন্তু এবছর বছরের প্রথম দিনে কিন্তু শিক্ষার্থীরা সকল শিক্ষার্থী যে বই পাওয়ার কথা রয়েছে সেই সকল শিক্ষার্থী কিন্তু তারা বই পাবেন না। অর্থাৎ প্রাথমিকে কিন্তু প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বই পাবেন এবং প্রাক প্রাথমিক চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু তারা বছরের শুরুতেই বই পাচ্ছেন না। সেই বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা, কিন্তু সেটি নিশ্চিত করেছেন এবং তারা বলছেন যে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ বই না পাওয়ার কারণে কিন্তু তারা সকল শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতেই কিন্তু তারা বই তুলে দিতে পারছেন না, সেই বিষয়টি তারা বলছিলেন। এছাড়াও মাধ্যমিকেও কিন্তু পুরোপুরি বই দেওয়া হবে না, সেই বিষয়টিও কিন্তু আমাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। এবং আমি এখন রয়েছি নৌমহল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রয়েছি। এই মাঠটি থেকেই কিন্তু প্রতি বছর ময়মনসিংহ সদর উপজেলার যে বই সেই বই কিন্তু বিতরণ করা হয়ে থাকে। অর্থাৎ আজকেও কিন্তু সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কিন্তু তারা বই নেওয়ার জন্য কিন্তু এই মাঠটিতে অপেক্ষা করছেন। এখনো পর্যন্ত বই বিতরণ কার্যক্রম কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। অর্থাৎ শিক্ষকরা বলছিলেন যে অন্যান্য বছর কিন্তু ডিসেম্বর মাসের 20 থেকে 22 তারিখের মধ্যে তাদের হাতে কিন্তু বই পৌঁছে দেওয়া হতো শতভাগ। এবছর কিন্তু সেটি হচ্ছে না, যার কারণে কিন্তু তারা বই উৎসবও করতে পারবেন না এবং তারা বলছেন যে অভিভাবক সমাবেশ করে কিন্তু তারা আগামীকাল শিক্ষার্থীদের হাতে বই তুলে দিবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ আমরা যদি একজন শিক্ষকের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই আগামীকালকে আপনাদের যে বই বিতরণ করা হবে সেটি আসলে কিভাবে বই বিতরণ করবেন একটু জানতে চাই। সালাম আলাইকুম। যে আমি বলতে চাচ্ছি যে আসলে এটা যেহেতু প্রাইমারি লেভেলের বইটা সরকার দিতে চাচ্ছে, তাহলে ওই ক্ষেত্রে এটা এই প্লে নার্সারি হোক 1, 2 হোক এগুলো তাদের যথাসময়ে ইনশাল্লাহ বই দেওয়া হবে। যদি বইটা আমরা ঠিকমতো পাই তা লেভেল অনুযায়ী দেওয়া হবে, প্লে নার্সারি কেজি 1, 2 ঠিক আছে, এই বই দেওয়া হবে। আর সরকারে সবসময় যে বই দিয়ে থাকে এবার আশা করি এরকম বই। ধন্যবাদ। তিনি বলছিলেন যে আসলে যথাসময়ে তারা কিন্তু চেষ্টা করবেন প্রতি ক্লাসে ক্লাসে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার জন্য, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন এবং তারা বই নিয়ে কিন্তু স্কুলের শিক্ষার্থীদের মাঝে তারা অভিভাবক সমাবেশের মাধ্যমে কিন্তু বই পৌঁছে দিবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বই বিতরণের প্রস্তুতি নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। রাজশাহীর পবা উপজেলা পরিষদ চত্বরে বসেছে আলোর উঠান নামে এক ব্যতিক্রমী ধর্মী পাঠাগার। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। বই প্রেমীদের ভিড় কেমন দেখছেন পাঠাগারে, বিস্তারিত জানাবেন। শুভ সকাল ন্যান্সি, আমরা আছি পবা উপজেলা পরিষদ চত্বরে। আমরা যদি দেখি একটা ব্যতিক্রমী উদ্যোগ এখানে নেওয়া হয়েছে, সেটি হলো যে যারা এই উপজেলা পরিষদে আসবেন, সেটা শিক্ষার্থী হোক বা মানুষ বিভিন্ন সেবা নিতে আসুক, তারা সহজেই এই পাঠাগারটি দেখতে পাবেন। এখান থেকে তাদের যে বই, তাদের যে চাহিদা সেটি অনুযায়ী বইও সংগ্রহ করতে পারবেন এবং পড়তে পারবেন। এই ধরনের একটি উদ্যোগ নতুনভাবে নেওয়া হয়েছে, যার নাম দেওয়া হয়েছে আলোর উঠান। বলা যায় যে এক ধরনের
যে আলো, জ্ঞানের আলো ছড়ানোর যে কৌশল সেটি এখানে নেওয়া হয়েছে। আমরা দেখছি যে শিক্ষার্থীরাও এখানে আসেন এবং যারা কবি সাহিত্যিক তারাও তাদের কাজে বই পড়তে এখানে আসেন। আমরা এই উদ্যোগ সম্পর্কে একটু জানতে চাই। আমাদের সঙ্গে আছেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন। আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি এমন একটি উদ্যোগ কেন নিলেন? আসলে আপনারা জানেন আমার বাসাটাও বাংলোটাও এখানে পরিষদের মধ্যেই, তো যাওয়া আসার পথে আমরা দেখি বিভিন্ন লোকজন পরিষদে যারা সেবা নিতে আসেন তারা এলোমেলো ঘুরে বেড়াচ্ছেন বা মোবাইল টিপছেন। আর আমাদের এই যেমন আজকে আমাদের তারুণ্যের উৎসব কেন্দ্রে একটা প্রোগ্রাম রয়েছে, শিক্ষার্থীরা এই উপলক্ষকে কেন্দ্র করে আজকে উপস্থিত হয়েছেন। তো তারা যেন এখানে এসে মানে বইয়ের সাথে জ্ঞানের জগতে, মনের একটা আনন্দেরময় জগতে প্রবেশ করতে পারে, সেইটাকে সামনে রেখেই আসলে আমাদের এই পরিকল্পনা যে তাকে বইমুখী করা, মাদকাসক্তি বা মোবাইল আসক্তি এগুলো থেকে বের করে নিয়ে এসে কিভাবে জ্ঞানের রাজ্যে সে বিতরণ করতে পারে সেই প্রচেষ্টাকে সামনে রেখেই আসলে আমাদের এই উদ্যোগ। আরেকটা জানতে চাই যে এখানে তো বইয়ের কালেকশন আমরা অনেক রকমের দেখছি, এটি কি আরো পরিধি বাড়ানোর সুযোগ আছে কিনা বা বাড়াতে চান কিনা? জি জি, অবশ্যই পরিধি বাড়ানোর সুযোগ রয়েছে। আমরা একটা পরিচালনা কমিটি গঠন করেছি 5 সদস্য বিশিষ্ট, সাথে আরো 2 জন গণ্যমান্য ব্যক্তিও সেখানে থাকবেন এখানকার স্থানীয়। আর এই পাঠাগার কেন্দ্রিক ধরেন বিতর্ক প্রতিযোগিতা, কুইজ বা বিভিন্ন জ্ঞান সংক্রান্ত যে বিষয়গুলো শিক্ষার্থীদেরকে উৎসাহিত করবার জন্য যে ধরনের পদক্ষেপ সেটা উপজেলা প্রশাসন থেকে নেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে এই উদ্যোগটি কেন নিয়েছেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা একটু কথা বলতে চাই, আমাদের সঙ্গে আছেন শিশু সাহিত্যিক হাসনাত আমজাদ। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই ধরনের একটি উদ্যোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়েছেন, সেটিকে আপনি শিশু সাহিত্যিক হিসেবে কিভাবে দেখছেন, একটু সংক্ষেপে যদি বলেন। আসলে আমরা যখন ছাত্র ছিলাম তখন বই ছিল আমাদের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। আমাদের বই পড়াটা ছিল নেশার মতো। শুধু আমরা নয়, আমাদের বন্ধু যারা ছিল, ইভেন আমরা ভাই বোনরাও বাড়িতে যখন একটা বই আসতো আমরা পর্যায়ক্রমে একজনের পর আরেকজন পড়তাম আর কি, বই নিয়ে কারাকারি শুরু হতো। বই পড়ার সেই সময়টা এখন অনেকটা বদলে গেছে কালের বিবর্তনে। বর্তমান সময়ের যারা ছেলেমেয়েরা তারা বইয়ের বদলে প্রযুক্তির দিকে বেশি যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক এমনই এক সময়ে আমাদের প্রত্যেকেরই উচিত সে বই পড়ার যে আগের যে কালচার ছিল সেটাকে, এইটি সেই উদ্যোগটিকে। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম এই উদ্যোগটি নিয়ে, যারা এখানে এসেছেন তারা সবাই বলছিলেন যে জ্ঞানের আলো ছড়াতে এই আলোর উঠোন ভূমিকা রাখবে। তো এই ছিল ন্যান্সি রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী শাহেদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বেলা 3টায় শুরু হবে মার্চ ফর ইউনিটি। সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছে ছাত্র জনতা। সেখানকার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাত। নিশাত, কর্মসূচি নিয়ে কি বলছে ছাত্র জনতা, আর সমন্বয়করা কেউ এসেছেন কিনা, নতুন কর্মসূচির বিস্তারিত জানাবেন আমাদের। জি, যেমনটি বলছিলেন আপনি, আসলে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির যে কর্মসূচি, সে কর্মসূচি পালনের জন্য যে পূর্ব প্রস্তুতি, সে প্রস্তুতি কিন্তু রাত থেকেই কিন্তু এখানে শুরু হয়েছে এবং এখনো চলছে। আপনি জানেন যে নানা মতবাদ ছিল যে আসলে আজকে যে বৈষম্য বিরোধী যে মূল ঘোষণাপত্র পড়ার কথা ছিল সেটি মূলত আসলে পরবর্তীতে সেটি বাতিল করা হয়েছে এবং পরবর্তীতে মার্চ ফর ইউনিটি কর্মসূচি যেটি সেটি ঘোষণা করা হয়েছে। এবং যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেটি প্রথমে আবাস দেওয়া হয়েছিল আজকে যে শনিবার থেকে আজকে 31 ডিসেম্বর যে দিনটি, সেই দিনটিকে ঘিরে কিন্তু এই ইউনিটি ঘোষণা করা হয়েছে। এবং গতকাল রাতে যখন যে সরকারি পক্ষ থেকে যে ঘোষণাপত্র তারা তৈরি করবেন বলে জানিয়েছিলেন, ঠিক তারপরে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ তারা কিন্তু গভীর রাতে কিন্তু তারা আবারও বসেছেন এবং যে দেশে মুজিববাদী সংবিধানে কবর রচিত এবং বিভিন্ন আওয়ামী লীগ দল হিসেবে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বাংলাদেশে, এমন কিছু তারা নীতি রেখেছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তো সেই ক্ষেত্রে গতকাল যখন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা পরবর্তীতে সরকারি ঘোষণাপত্র পরে তারা
আবারও সেখানে বৈঠকে বসে তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে রূপায়ণ প্লাজায় সেখানে তারা পরবর্তী ঘোষণা দেন। আজকে মার্চ পর ইউনিটি ঘোষণা হবে এবং সেক্ষেত্রে এখন শহীদ মিনারের যে অবস্থা আমরা লক্ষ্য করতে পারছি, বিভিন্ন জেলা থেকে এখানে একে একে বিভিন্ন মিছিল এখানে আসছেন এবং তারা কিন্তু এখানে স্লোগানে মুখর করে তুলছেন। এবং আপনি জানেন যে আজকে এই কর্মসূচিকে ঘিরে এইখানে শহীদ মিনারের কয়েক লক্ষ শিক্ষার্থীর পদচারণা হবে বলেও আমাদেরকে পূর্বের আভাস দেওয়া হয়েছিল। এবং তার প্রেক্ষিতে যদি বলি বিকেল 3টায় যে সমাবেশ, সেই সমাবেশকে ঘিরে এখন পর্যন্ত বিভিন্ন যে মাইক থেকে শুরু করে যে বিভিন্ন যে অন্যান্য সরঞ্জাম সেগুলো প্রস্তুত করা হচ্ছে এবং একে একে বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে আসা হচ্ছে এবং যে শহীদ মিনার প্রাঙ্গণ সেটি হয়তো বিকেল 3টার আগেই কানায় কানায় পূর্ণ হবে এমনটাই প্রত্যাশা করা যাচ্ছে। তো এই ছিল শহীদ মিনারের সামনে থেকে আমার কাছে থাকা মার্চ ফর ইউনিটির সবশেষ খবর। নিশাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদাত নিশাদ। 31st নাইট ঘিরে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে ডিএমপি কথা বলছেন, সরাসরি আমরা সেখানে চলে যাচ্ছি। স্পষ্টভাবে বলে দেওয়া আছে আইনের বিধিমালার ব্যত্যয় ঘটালে অর্থাৎ শব্দ দূষণ সৃষ্টি হলে তার কি শাস্তি হবে। শাস্তি আপনারা জানেন, তারপর আমি বলতে পারি যে এটি 1 মাসের জেল পর্যন্ত হতে পারে, 10,000 টাকা পর্যন্ত জরিমানার কথা, 2 দণ্ড প্রদান করা যেতে পারে। তো দণ্ডের আমাদের সমগ্র দেশবাসীকে, এই মহানগরবাসীকে 31st উদযাপন কেন্দ্র করে 31st ডে উদযাপনকে থাকবে। আমি আবারও সুদৃঢ়ভাবে বলছি, এক্ষেত্রে আমাদের ভূমিকা কিন্তু আপোষহীন। আমরা সুচারুভাবে, সুদক্ষভাবে এবং অত্যন্ত নিবেদিতভাবে দায়িত্ব পালন করতে চাই আপনাদের সহযোগিতায়। আমরা শব্দ দূষণের হাত থেকে মানুষকে মুক্ত করতে সে ট্রমায় যায়, তারপর তার মৃত্যু ঘটে। অনেক বয়স্ক লোক আছেন, হার্টের রোগী আছেন, বিভিন্ন ধরনের রোগী আছেন যারা এই শব্দ দূষণের কারণে আতঙ্কিত হয়ে ওঠেন, তাদের ব্যাধির মাত্রা বেড়ে যায়। যানবাহন চালিয়ে যাওয়া দেখবেন যে এত জোরে দর্শক, 31st নাইটকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সম্মেলন করছিলেন ডিএমপি, আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। সাতক্ষীরায় ফুলকপি, বাঁধাকপি সহ নানান সবজির দাম অস্বাভাবিক কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সবজির দাম এত কমে যাওয়ার কি কারণ, আর এ নিয়ে কি বলছেন কৃষকরা? ন্যান্সি, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার এই যে 6 ঘরিয়ার আলাউদ্দিন গাজীর এই যে ফসলের মাঠ, এই ফসলের মাঠটি নির্মাণ করা হয়েছিল 40,000 টাকা ব্যয়। সেই 40,000 টাকার ব্যয়ের এই ফসলের ক্ষেত আপনি দেখতে পাচ্ছেন, প্রায় সব ফসল কিন্তু ওলকপি, ফুলকপি, বাঁধাকপি সব কপি উঠে গিয়েছে, কিন্তু তার ঘরে এখনো 12,000 টাকার উপরে আসেনি। অথচ এই ফসলের দাম নেমে গিয়েছে এত নিম্নে, যেটি আমরা কৃষকের কাছে জানতে চাইবো তার আসলে কি অবস্থা, কত দামে আসলে এই ফুলকপি এবং অন্যান্য যে কাঁচা তরি তরকারি বিক্রি করছে এবং কেমন আছে। আসসালামু আলাইকুম। আমরা এই কপি বিক্রি করতেছি 4 টাকা, 5 টাকা, সর্বোচ্চ 7 টাকা কেজি। কেজি, হ্যাঁ কেজি। এখন আমার এই বইটা 1 বিঘি বই কপি লাগাচ্ছি, খরচ দিচ্ছি প্রায় 40,000, আমি পাইছি মোটে 10 থেকে 12,000। এখন এই আর যে টাকা, এই 8,000 টাকা এখনো ঘাটতি, আমার কপি বিক্রি করা শেষ। খরচ হয়েছে, এখন কি অবস্থা, এখন আপনাদের প্রতিটা কৃষকের কি অবস্থা? প্রত্যেকটা কিছু একই অবস্থা। এখন আমরা মানে একটু যে 1 কাপ চা খাবো সেও টাকা আমাদের কাছে নাই। এখন আমাদের অবস্থা। আপনি তো ফসল কেনেন, আপনার বাসা দেখলাম এখানে, কি অবস্থা, আপনি কৃষকদের কি অবস্থা দেখছেন, আপনি কেমনটা চান? আসসালামু আলাইকুম। আসলে আমরা মহা খুশি, সবজির দাম কমে গেছে, অল্প টাকায় সবজি পাওয়া যাচ্ছে, কিন্তু আসলে এই খুশিটা মন থেকে মেনে নিতে পারছি না, কারণ কৃষক বাঁচছে না।
কৃষক সবাই হাই হাই করছে। আমি আসলে এই কৃষকের মাঝেই বসবাস করি। তো কৃষকের মুখের হাসি হারিয়ে গেছে, যার কারণে আমরা কৃষককে বাঁচতে দেখতে চাই। তা না হলে তো সবাই আমরা একসময় কৃষিক্ষেত কিংবা কৃষি কাজ হারিয়ে ফেলবো। তো আমরা কৃষকেরও উন্নতি চাই এবং আমরাও কম দামে সব কিছু পেতে চাই। এইটা আসলে বাজার ব্যবস্থাপনার উপরে নির্ভর করে ন্যান্সি। সরকারের একটি বিভাগ আছে, যে বিভাগটির নাম হচ্ছে কৃষি মার্কেটিং বিভাগ। তার মাঠ পর্যায়ের কর্মকর্তা আছে, কিন্তু আমরা জানি না সেই কৃষি মার্কেটিং অফিসার বা এই বাজার ব্যবস্থা, কৃষি বাজার ব্যবস্থাপনার কর্মকর্তারা এখানে আসলে আদৌ আসে কিনা। না। সুমন, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।